শ্বশুরের ড্রয়ারে আমার ছবি। আমি স্তব্ধ হয়ে গেলাম যখন আমার শ্বশুর কৃষ্ণকান্তবাবু বললেন, শ্বশুরকে তার ডেস্ক থেকে ফাইল আনতে গিয়ে দেখি একটা ড্রয়ারে আমার ছবি রাখা। বিভিন্ন সময়ের ছবি, আমি যখন জানতামই না। আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি, পেছন থেকে শ্বশুর এসে বললেন, এতদিন লুকিয়ে রাখার পর আজ স্বীকার করছি, তোমাকে আমি প্রথম দেখা থেকেই ভালোবাসি। আমি জানি তুমি এখন আমার ছেলের স্ত্রী, কিন্তু তাকে ডিভোর্স দিয়ে আমার সাথে বিয়ে করবে? আমাকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করবে? আমার শ্বশুর কৃষ্ণকান্তবাবু আমাকে বললেন তার ডেস্ক থেকে একটা ফাইল এনে দিতে। আমি তার ঘরে গিয়ে ডেস্কে ফাইল খুঁজতে গিয়ে ভুল করে একটা ড্রয়ার খুলে ফেললাম। সেখানে দেখলাম আমার নানা সময়ের ছবি, বিয়ের ছবি, পিকনিকের ছবি, এমনকি কখনো কখনো আমি যখন উঠোনে বসে আছি বা রান্নাঘরে কাজ করছি তখনকার ছবিও। আমি অবাক হয়ে ফোল্ডারটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম। এমন সময় পেছন থেকে কৃষ্ণকান্তবাবু এসে দাঁড়ালেন। আমি চমকে উঠে ফোল্ডার ফেলে দিলাম। শ্বশুরবাবু, এটা আমি কথা শেষ করতে পারলাম না। কৃষ্ণকান্তবাবু যা বললেন তাতে আমি হতবাক হয়ে গেলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সাবিত্রী সেন। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম দেবাশিস সেন, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অনন্ত আর শাইনি। অনন্ত ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। শাইনি ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের পারিবারিক জীবন ছিল খুব সাধারণ, হাসিখুশি, ঝগড়াবিবাদ সবই স্বাভাবিক পরিমাণে। দেবাশিস একটি বড় বীমা কোম্পানিতে কাজ করে। আমি ঘরে থেকে একটি অনলাইন বুটিক চালাই। বাড়িটা শ্বশুরের, আমরা সবাই একসাথে থাকি। আমি, দেবাশিস, আমাদের ২ সন্তান এবং আমার শ্বশুর কৃষ্ণকান্তবাবু। শাশুড়ি মারা গেছেন প্রায় ৮ বছর আগে। সেই থেকে শ্বশুরবাবু একা হয়ে গেছেন। শ্বশুরবাবু সবসময় খুব ভদ্র, সৌজন্যপূর্ণ ব্যবহার করতেন আমার সাথে। কখনো কোনো অসম্মান, অসদাচরণ করেননি। বরং অনেক সময় আমার স্বামী দেবাশিসের কাছে আমার প্রশংসা করতেন, তোর বুমা খুব ভালো মেয়ে, খুব কষ্ট করেছি। আমি মনে করতাম এটা শ্বশুর বুমার স্বাভাবিক সম্পর্কের অংশ। কিন্তু আজ, সেদিন সকালে আমি রান্নাঘরে ছিলাম। কৃষ্ণকান্তবাবু আমার কাছে এসে বললেন, বুমা, আমার ডেস্ক থেকে একটা নীল ফাইল নিয়ে আসবে। অফিসের জরুরি কাগজপত্র আছে কি? আমি হ্যাঁ বলে তার ঘরের দিকে গেলাম। শ্বশুরবাবুর ঘর সবসময় গোছানো থাকে। তিনি খুব পরিপাটি মানুষ। তার ডেস্কটা বাড়ির পশ্চিম দিকের ঘরে। সেখানে পৌঁছে আমি নীল ফাইল খুঁজতে শুরু করলাম। সামনের ড্রয়ারগুলোতে পেলাম না, তাই নিচের বড় ড্রয়ারটা টেনে খুললাম। সেখানেই দেখলাম একটা লাল ফোল্ডার। সেটা খুলতেই আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল। ফোল্ডারের ভিতরে সব আমার ছবি। কিছু ছবি আমার বিয়ের, কিছু পারিবারিক অনুষ্ঠানের। কিন্তু বেশিরভাগই এমন ছবি যা আমি জানিই না কখন তোলা হয়েছে। আমি উঠোনে কাপড় মেলছি, রান্নাঘরে কাজ করছি, বাজার করে ফিরছি। কিছু ছবিতে আমি একা এবং আমি জানিই না কে এসব তুলেছে। হঠাৎ পিছন থেকে কৃষ্ণকান্তবাবুর গলা, বুমা, পেলে ফাইলটা? আমি চমকে ফোল্ডারটা ফেলে দিলাম। ফোল্ডার থেকে ছবিগুলো ছড়িয়ে পড়ল মেঝেতে। কৃষ্ণকান্তবাবু ঘরে ঢুকে এক নজরে দেখে নিলেন সব। তারপর ধীরে ধীরে দরজাটা বন্ধ করে ভেতর থেকে চাবি দিলেন। আমার বুক ধুকপুক করতে লাগল। শ্বশুরবাবু, আমি ফাইল খুঁজছিলাম। ভুল করে কি? কৃষ্ণকান্তবাবু ধীর পায়ে এগিয়ে এলেন। তার চোখে এক অদ্ভুত চাহনি। তিনি বললেন, এতদিন লুকিয়ে রাখার পর আজ স্বীকার করছি, তোমাকে আমি প্রথম দেখা থেকেই ভালোবাসি। আমি জানি তুমি এখন আমার ছেলের স্ত্রী, কিন্তু তাকে ডিভোর্স দিয়ে আমার সাথে বিয়ে করবে? আমাকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করবে? আমি যেন পাথর হয়ে গেলাম। আমার শ্বশুর, দেবাশিসের বাবা, আমার সন্তানদের দাদু, তিনি আমাকে এভাবে কি বলছেন তিনি? আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে এল। আমি দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালাম। কৃষ্ণকান্তবাবু আরও কাছে এলেন। শ্বশুরবাবু, আপনি কি পাগল হয়ে গেলেন? কি বলছেন? আমি আপনার বৌমা, আপনার ছেলের স্ত্রী। আমার ২টো সন্তান আছে, আমি কাঁপা গলায় বললাম। সেসব কিছু না। আমি তোমাকে একেবারে প্রথম দিন দেখেই ভালোবেসে ফেলেছিলাম। দেবাশিস যখন তোমাকে নিয়ে এলো প্রথমবার, সেদিন থেকেই
আমার মন বলছিল তুমি আমার জন্যই তৈরি। কিন্তু দেবাশিস আগে ভাগে তোমাকে পেয়ে গেল গু। তিনি বলতে লাগলেন। আমি ভয়ে কাঠ হয়ে দরজার দিকে তাকালাম। দরজাটা বন্ধ, চাবি দেওয়া। আমার হাতের কাছে কোনো ফোন নেই, চিৎকার করলে কি কেউ শুনবে? এই সময় বাড়িতে কেউ আছে? শ্বশুরবাবু, দয়া করে দরজাটা খুলুন। আমাদের পরিবারের সম্মান, মর্যাদা গু। আমি কাকুতি মিনতি করলাম। কৃষ্ণকান্তবাবু হঠাৎ হো হো করে হেসে উঠলেন। একটা অদ্ভুত, বিকিত হাসি। তিনি আরও কাছে এসে আমার হাত ধরতে গেলেন। আমি পিছিয়ে গেলাম। সাবিত্রী, তুমি যত পিছাবে আমি তত এগোব। এই ভালোবাসা এতদিন চেপে রেখেছি। আর না, এখন আমাদের দুজনের নতুন জীবন শুরু হবে গু। এমন সময় হঠাৎ দরজায় জোরে ধাক্কা। বাবা, দরজা খোলো। কি হচ্ছে ভিতরে? দেবাশিসের গলা। কৃষ্ণকান্তবাবুর চোখে আতঙ্ক। এক মুহূর্ত থমকে তারপর তিনি আবার আমার দিকে তাকালেন। সাবিত্রী, তুমি কিছু বলো না। একটা কথাও না। দেবাশিসকে বললে তোমার সন্তানদের জীবন বিপন্ন হবে গু। আমি অবাক হয়ে তাকালাম। আপনি আমার সন্তানদের গু? গোপন কথা সবার আছে সাবিত্রী। এখন যাও, দরজা খোলো, কিন্তু মনে রেখো, একটি কথাও বললে তোমার সন্তানরা তার মূল্য দেবে গু। আমি কাঁপতে কাঁপতে দরজার দিকে এগোলাম। চাবি খুলতে আমার হাত কাঁপছিল। মাথায় হাজার চিন্তা, পালাবো? বলবো? কি করব? দরজা খুলতেই দেবাশিস ঢুকল। কি হচ্ছে? দরজা বন্ধ কেন? বাবা, আপনি এখানে কি করছেন? আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি সাবিত্রী। আমি নিজেকে সামলে নিলাম। ছবিগুলো মেঝেতে ছড়ানো। দেবাশিস সেগুলো দেখে এগিয়ে গেল। এসব কি? কৃষ্ণকান্তবাবু দ্রুত বললেন, ওগুলো বুমার পুরনো ছবি। আমি রাজু ফটোগ্রাফারের কাছ থেকে নিয়ে এসেছি। ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম গু। দেবাশিস অবাক হয়ে ছবিগুলো দেখতে লাগল। এই ছবিগুলো তো আমার বিয়ের আগের। এগুলো রাজু ফটোগ্রাফার কোথায় পেলেন? আমি কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম। কৃষ্ণকান্তবাবু কি জবাব দেবেন? কৃষ্ণকান্তবাবু বললেন, ওর বাবা আমাকে দিয়েছিলেন। বলেছিলেন, আপনার ছেলের বউ হবে, এই নিন, সম্পর্ক স্থাপনের আগে জেনে রাখুন কেমন মেয়ে আমি এতদিন রেখে দিয়েছিলাম গু। দেবাশিস বিশ্বাস করল কিনা বুঝতে পারলাম না। সে আমার দিকে তাকালো। তুমি এত অস্থির কেন? অসুস্থ লাগছে? আমি মাথা নাড়লাম। কি বলবো? কাকে বিশ্বাস করব? এই মুহূর্তে আমি নিজেকে বিপদে বোধ করছিলাম। কৃষ্ণকান্তবাবুর কথা যদি সত্যি হয়, তিনি সত্যিই যদি আমার সন্তানদের কিছু। আমি আমি একটু অস্বস্তি বোধ করছি। একটু বাইরে যাব। আমি দরজার দিকে এগোলাম। দেবাশিস ছবিগুলো কুড়িয়ে ফোল্ডারে রাখল। ঠিক আছে। কিন্তু শুনো, আজ রাতে আমাদের পার্টিতে যেতে হবে, ভুলো না গি। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। কিন্তু মনের মধ্যে তখন ঝড় বইছে। কৃষ্ণকান্তবাবুর কথাগুলো, সেই ভয়ঙ্কর হুমকি, আমার ছবিগুলো। কি করব আমি? কাকে বলবো? আমি সোজা আমার ঘরে গেলাম এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ আমি ঘরের মেঝেতে বসে শুধু কাঁদলাম। এতদিন যে লোককে বাবার মতো শ্রদ্ধা করেছি, যাকে শ্বশুর হিসেবে সম্মান দিয়েছি, সেই লোক আমার গা ঘিন ঘিন করছিল। ভাবতেও অসহ্য লাগছিল। কিন্তু সাথে সাথে ভয়ও করছিল। তিনি কি সত্যিই আমার সন্তানদের ক্ষতি করতে পারেন? নাকি শুধু হুমকি দিয়েছেন? কিন্তু ছবিগুলো, সেগুলো কিভাবে তিনি পেলেন? কতদিন ধরে তিনি আমাকে এভাবে? আমার ফোনটা বাজল। অনন্তের কল। মা, আমি আজ রাতে বাড়ি ফিরতে দেরি হবে। ল্যাবে একটা প্রজেক্ট আছে গি। ঠিক আছে, আমি যতটা সম্ভব স্বাভাবিক গলায় বললাম। মা, তুমি ঠিক আছো? তোমার গলা কেমন যেন শোনাচ্ছে গি। হ্যাঁ, ঠিক আছি। একটু সর্দি হয়েছে বুঝি। কল শেষ করার পর আমি ভাবতে লাগলাম, এখন কি করব? দেবাশিসকে বলব? কিন্তু সে বিশ্বাস করবে তো? আর যদি কৃষ্ণকান্তবাবু সত্যিই কিছু করেন? না, আমি ঝুঁকি নিতে পারব না। রাতে পার্টিতে যাওয়ার সময় আমি যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। কৃষ্ণকান্তবাবু আমাদের সাথে যাননি, মাথা ব্যথার অজুহাত দিয়ে বাড়িতেই থাকলেন। সায়নী তার বান্ধবীর বাড়িতে থাকবে সেই রাতে। পার্টিতে আমি শুধু ভাবছিলাম, এখন কি করব? কাকে বলব? পুলিশে যাব? কিন্তু প্রমাণ কি? আমি কি নিজেকে আর আমার সন্তানদের বিপদে ফেলব?
পার্টি শেষে বাড়ি ফেরার পথে দেবাশিস বলল, সাবিত্রী, তুমি সারাদিন এমন অন্যমনস্ক কেন? কি হয়েছে? আমি মাথা নাড়লাম, কিছু না, একটু ক্লান্ত লাগছে গি। বাড়ি ফিরে দেখি কৃষ্ণকান্তবাবু লিভিং রুমে বসে আছেন। আমাদের দেখে স্বাভাবিকভাবে বললেন, কেমন কাটল? দেবাশিস জবাব দিল, আমি আমার ঘরে চলে গেলাম। সারা রাত ঘুম হল না। শুধু এদিক-ওদিক পাশ ফিরি আর ভাবি, কি করব? পরদিন সকালে ঠিক করলাম, আমি নিজে তদন্ত করব। যদি আমার ছবিগুলো সত্যিই আমার বাবা দিয়ে থাকেন, তাহলে আমার চিন্তা করার কিছু নেই। কিন্তু যদি কৃষ্ণকান্তবাবুর অন্য কোনো উৎস থাকে। আমি অফিস টাইমে যখন দেবাশিস চলে গেছে আবার কৃষ্ণকান্তবাবুর ঘরে ঢুকলাম। এবার সাবধানে, যাতে তিনি টের না পান। ড্রয়ারটা আবার খুললাম। সেই লাল ফোল্ডার। এবার আরও ভালো করে দেখলাম। ফোল্ডারের পিছনে একটা ছোট্ট লেবেল, রাজু ফটোগ্রাফি স্টুডিও উ। রাজু ফটোগ্রাফি? এটা তো আমাদের পাড়ার ফটোগ্রাফার। কৃষ্ণকান্তবাবু কি সত্যি বলেছিলেন? আমার বাবা সত্যিই কি? না, কিছু তো গোলমাল আছে। আমি আরও ভালো করে ছবিগুলো দেখলাম। বিয়ের ছবিগুলো ঠিক আছে, সেগুলো সবাই পায়। কিন্তু বাকি ছবিগুলো? আমি উঠোনে দাঁড়িয়ে আছি, রান্নাঘরে কাজ করছি। এগুলো কে তুলেছে? এবং কিভাবে? ফোল্ডারের ভেতরে আরও একটা ছোট্ট ঠিকানা পেলাম, রাজু ফটোগ্রাফি, 4-2 লেক টেরাস। আমি ঠিক করলাম, আজই যাব সেখানে। দুপুরে শাইনি স্কুলে, কৃষ্ণকান্তবাবু ক্লাবে, আমি রাজু ফটোগ্রাফির স্টুডিওতে পৌঁছালাম। ছোট্ট একটা দোকান, ভেতরে বয়স্ক এক ভদ্রলোক বসে আছেন। নমস্কার, আপনি কি রাজুবাবু? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, আমি রাজু। বলুন কি দরকার? আমি একটু ইতস্তত করলাম। কিভাবে শুরু করব? আসলে আমার একটা প্রশ্ন ছিল। আমার শ্বশুর কৃষ্ণকান্ত সেন, তিনি কি আপনার কাছে আসেন? রাজুবাবু একটু ভেবে বললেন, কৃষ্ণকান্তবাবু? অবশ্যই, উনি তো আমার পুরনো কাস্টমার। কি ব্যাপার, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নয়। আসলে উনি আমার কিছু ছবি দেখাচ্ছিলেন, যেগুলো আপনার স্টুডিও থেকে নাকি গু। রাজুবাবু হেসে ফেললেন, ও হ্যাঁ হ্যাঁ, উনি তো মাঝে মাঝেই আসেন। আপনার অনেক ছবি প্রিন্ট করেছেন গত কয়েক বছরে গি। আমি অবাক হয়ে বললাম, আমার ছবি? কিভাবে পেলেন আমার ছবি? রাজুবাবু একটু অস্বস্তি বোধ করছিলেন, বুঝতে পারলাম। আপনি কে বললেন? কার বুমা? আমি কৃষ্ণকান্তবাবুর বুমা, সাবিত্রী। কিভাবে আমার ছবি এসেছে আপনার কাছে? ভদ্রলোক একটু চমকে উঠলেন। ও, আপনি? সরি, আমি বুঝতে পারিনি। আসলে উনি বলেছিলেন এটা একটা সারপ্রাইজ প্রজেক্ট, পারিবারিক ফটো অ্যালবাম। কিভাবে উনি আমার ছবি পেলেন? আমি বাসায় কাজ করছি, উঠোনে ঘুরছি, এসব ছবি? রাজুবাবু লজ্জিতভাবে বললেন, আসলে উনি আমাকে একটা ক্যামেরা দিয়েছিলেন, সেটা সিসিটিভি ক্যামেরার মতো। বলেছিলেন বাড়িতে সুরক্ষার জন্য বসিয়েছেন। আমি সেগুলো থেকে স্ক্রিনশট করে ছবি বানাই। উনি বলেছিলেন এটা আপনাদের সবার জানা কথা গি। আমার পা থেকে মাথা পর্যন্ত একটা শীতল স্রোত বয়ে গেল। আমাদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা? কোথায়? আমি জানি না ঠিক কোথায়। তবে বেশ কয়েকটা রুমে আছে বলে মনে হয়, এমনকি আপনার বেডরুমেও একটা আছে বলে গি। আমি প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। আমাদের বেডরুমে? এতদিন ধরে কৃষ্ণকান্তবাবু আমাদের দেখছিলেন? দেবাশিস আর আমার সবচেয়ে ব্যক্তিগত মুহূর্তগুলো? আপনি ঠিক আছেন? রাজুবাবু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন। আমি কোনোরকমে নিজেকে সামলে নিলাম। হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি আর কি কি ছবি দিয়েছেন তাকে? রাজুবাবু অস্বস্তি নিয়ে বললেন, সব রকম। পারিবারিক ছবি? আপনার? বিভিন্ন কাজ করার ছবি উ। ওই সিসিটিভি ক্যামেরাগুলো কে বসিয়েছে? আপনি জানেন? কৃষ্ণকান্তবাবু বলেছিলেন তার এক বন্ধু সুরেশবাবু, যিনি ইলেকট্রনিক্সের দোকান করেন গু। আমি সুরেশবাবুর নাম এবং ঠিকানা নিয়ে বেরিয়ে পড়লাম। আমার মাথা ঘুরছিল। এতদিন ধরে আমরা সবাই একটা অদৃশ্য চোখের সামনে ছিলাম। আমাদের সবচেয়ে ব্যক্তিগত মুহূর্তগুলো। সুরেশবাবুর দোকানে গিয়ে আমি একই কাহিনী শুনলাম। কৃষ্ণকান্তবাবু সুরক্ষার কি জন্য ক্যামেরা বসিয়েছিলেন, পরিবারের সবার সম্মতিতে গু। সুরেশবাবু আমাকে বাড়ির ব্লুপ্রিন্টও দেখালেন, যেখানে কৃষ্ণকান্তবাবু চিহ্নিত করে দিয়েছিলেন কোথায় কোথায় ক্যামেরা বসাতে হবে। আমাদের বেডরুম, বাথরুম, রান্নাঘর, শাইনির রুম, সব জায়গায়। আমি বাড়ি ফিরলাম একটা নতুন ভয় নিয়ে। এখন কি করব?
যে লোক এতদিন ধরে আমাদের গোপনে দেখছিল, আমার ছবি সংগ্রহ করছিল, সে কতটা বিকিত। আমার সন্তানদের সুরক্ষা কি বিপন্ন? দেবাশিসকে বলব। কিন্তু কৃষ্ণকান্তবাবুর হুমকির কথা মনে পড়ে গেল, তোমার সন্তানরা তার মূল্য দেবে গু। বাড়ি ফিরে আমি খুব সাবধানে ঘর খুঁজতে লাগলাম। আমার বেডরুমে একটা ছোট্ট ছিদ্র পেলাম বিছানার ঠিক উপরে, ছাদের কোণায়। আলমারির পেছনে একটা ছোট্ট বাক্স, যেখান থেকে তার বেরিয়ে গেছে দেয়ালের ভিতর দিয়ে। বাথরুমে মিররের পেছনে একটা ক্যামেরা। রান্নাঘরে ফ্রিজের উপরে। আমি অজ্ঞান হয়ে পড়ার মতো অবস্থা। এতদিন ধরে আমরা একটা ফাঁদে বাস করছিলাম। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। শুধু আমি নয়, শাইনিও বিপদে। সাধারণত আমি যে সময়টা বাথরুমে যাই, শাইনি ঠিক তারপরেই যায়। সুতরাং তারও ছবি। উফ, ভাবতেও গা শিউরে উঠে। অনেক ভেবে আমি ঠিক করলাম, আমি আমার এক দূর সম্পর্কের দিদিকে ফোন করব, যিনি পুলিশে চাকরি করেন। তাকে সব খুলে বললাম। সাবিত্রী, এটা খুবই সিরিয়াস ব্যাপার। তুমি তোমার সন্তানদের নিয়ে এখনই বাড়ি ছেড়ে চলে এসো আমার কাছে। আমি পুলিশ পাঠাচ্ছি। কিন্তু দিদি, কৃষ্ণকান্তবাবু যদি সত্যিই কিছু করেন? তিনি বলেছিলেন আমার সন্তানরা গি। সাবিত্রী, তোমার শ্বশুর বাধা দেবার আগেই বাড়ি ছাড়ো। আমি পুলিশ পাঠাচ্ছি। উনি আর কিছু করতে পারবেন না গি। আমি ট্যাক্সি করে শাইনিকে স্কুল থেকে তুলে নিলাম, কিছু না বলে। তারপর অনন্তকে কলেজ থেকে ফোন করে ডেকে নিলাম একটা দোকানে। তাদের দুজনকে সংক্ষেপে বললাম যে একটা জরুরি অবস্থা, আমাদের কিছুদিন পিসিমার বাড়িতে থাকতে হবে। কিন্তু মা, কেন? কি হয়েছে? অনন্ত জিজ্ঞেস করল। এখন নয় বাবা, পরে সব বলবো। এখন শুধু আমার কথা শোনো গু। আমরা তিনজন সোজা আমার পিসিমার বাড়িতে চলে গেলাম। সেখানে আমার দিদি ইতিমধ্যেই পৌঁছে গেছেন। পুলিশ পাঠানো হয়েছে আমাদের বাড়িতে। 2 ঘণ্টা পর দিদির ফোন এলো। সাবিত্রী, তোমার শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। তোমার ঘরে, শাইনির ঘরে, এমনকি বাথরুমেও অবৈধ ক্যামেরা পাওয়া গেছে। আরও ভয়ঙ্কর কথা হল, তিনি এই ছবিগুলো শুধু নিজে রাখেননি, ইন্টারনেটেও শেয়ার করেছেন গু। আমি প্রায় অজ্ঞান হয়ে গেলাম। দিদি আরও বললেন, তোমার শ্বশুরের কম্পিউটারে আরও অনেক নারীর ছবি পাওয়া গেছে, পাড়ার অনেক মেয়ে, মহিলাদের ছবি। এটা শুধু তোমার ব্যাপার নয়, একটা বড় রিং আছে গি। আমার চোখের সামনে অন্ধকার। দেবাশিস কোথায়? সে কেমন আছে? তার বাবাকে এভাবে গ্রেপ্তার হতে দেখে। দেবাশিস কোথায়? আমি জিজ্ঞেস করলাম। সে থানায় আছে। তার বাবাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেবাশিস একদমই জানত না। সে আঘাত পেয়েছে, কিন্তু সে তোমার পাশে আছে। বারবার তোমার কথা জিজ্ঞাসা করছে গি। 1 ঘণ্টা পর দেবাশিস আমাদের কাছে এলো। তার চোখে মুখে বিষাদ, লজ্জা, রাগ সবকিছু মিশ্রিত। সে আমাকে দেখেই জড়িয়ে ধরল। সাবিত্রী, আমি জানতাম না। আমি বিশ্বাস করতে পারছি না বাবা এমন। আমার নিজের বাবা তোমার সাথে এমন করবেন গো। আমি তাকে জড়িয়ে ধরে কাঁদলাম। অনন্ত আর শাইনি তখনও পুরো ঘটনা জানে না। আমরা তাদের সাথে আলাদা বসে সবকিছু ব্যাখ্যা করলাম, যতটা সম্ভব সাবধানে। তাদের চোখে আতঙ্ক, বিশ্বাস না করা, অবিশ্বাস, সব দেখলাম। দাদুর প্রতি তাদের ভালোবাসা, সম্মান, বিশ্বাস সব ভেঙে চুরমার হয়ে গেল। কয়েকদিন পর আমরা জানতে পারলাম, কৃষ্ণকান্তবাবু শুধু আমাদের বাড়িতেই নয়, পাড়ার আরও কয়েকটি বাড়িতে ক্যামেরা বসিয়েছিলেন, ইলেকট্রিশিয়ানের ছদ্মবেশে। তিনি একটি বড় অপরাধ চক্রের সাথে যুক্ত ছিলেন, যারা এসব ছবি ইন্টারনেটে বিক্রি করত। 3 মাস পরে কৃষ্ণকান্তবাবুর বিচার হল। তিনি দোষী সাব্যস্ত হলেন এবং 15 বছরের কারাদণ্ড পেলেন। কিন্তু আমাদের জীবন আর আগের মতো হল না। আমরা বাড়ি ছেড়ে দিলাম, শহর ছেড়ে দিলাম। নতুন জায়গায় নতুন শুরু করলাম। শাইনি কাউন্সেলিং নিল। অনন্ত তার দাদুর ব্যাপারে কারোর সাথে কথা বলতে চাইত না। দেবাশিস আর আমি কয়েক মাস ধরে মানসিক যন্ত্রণা ভোগ করলাম। আমাদের সবচেয়ে ব্যক্তিগত মুহূর্তগুলো কারা দেখেছে, কোথায় গেছে, কিভাবে ব্যবহৃত হয়েছে, এসব নিয়ে আমাদের দুঃস্বপ্ন হতো। দেবাশিস নিজের বাবার সাথে সব সম্পর্ক ছিন্ন করল। কৃষ্ণকান্তবাবু জেল থেকে চিঠি লিখলেন, ক্ষমা চাইলেন, কিন্তু দেবাশিস সেগুলো খুলেও দেখল না। 1 বছর পর ধীরে ধীরে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করলাম। একটা নতুন শহরে, নতুন বাড়িতে, নতুন শুরু। শাইনি আবার হাসতে শিখল, অনন্ত তার পড়াশোনা মন দিল। আমরা ফিরে পেলাম আমাদের জীবন, আমাদের স্বাধীনতা, আমাদের গোপনীয়তা। কিন্তু একটা ভয় আমার সারা জীবন থেকে গেল,
অপরাধী যখন তোমার পরিবারের লোক, তখন অপরাধটা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। কারণ সে তোমার সবচেয়ে কাছের লোকদের ক্ষতি করতে পারে সহজেই। আমাদের গল্প দুঃখজনক, কিন্তু এটা বলার কারণ হল সতর্ক থাকুন। যদি কোনো অস্বাভাবিক আচরণ দেখেন, নীরব থাকবেন না। সাহস করে সামনে আসুন, কথা বলুন। আপনার সাহস অনেক জীবন বাঁচাতে পারে। আমার মতো, আপনার সন্তানদের মতো। শ্বশুরের ড্রয়ারে আমার ছবি দেখে যে গোপন ষড়যন্ত্র উন্মোচিত হল, সেই গল্প হয়তো অনেককে সতর্ক করবে, সচেতন করবে। ব্যক্তিগত গোপনীয়তা আমাদের অধিকার, এবং এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। আজ আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কোনো অস্বাভাবিক আচরণ দেখলে সন্দেহ করুন, প্রশ্ন করুন, অনুসন্ধান করুন। কারণ ভয় পেয়ে চুপ থাকলে সমস্যা আরও বাড়বে। আমি দেরিতে হলেও সাহস করেছিলাম, তাই আমার পরিবারকে রক্ষা করতে পেরেছিলাম। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় 10,000 টাকা। রাকিবের বাবা মারা গেছেন 3 বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স 15, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল 5 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স 50-এর কাছাকাছি। ভালো মানুষ।